প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আলো পড়া সাহিত্য চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ স্যার আছি আপনাদের সাথে। আজ আমরা আলোচনা করব মধ্যযুগের একটা উল্লেখযোগ্য সময়, যেটিকে আমরা অন্ধকার যুগ হিসেবে চিহ্নিত করি। কেউ কেউ এটিকে বন্ধ্যা যুগ হিসেবেও চিহ্নিত করেন, কারণ এই সময় উল্লেখযোগ্য কোনো সাহিত্য নিদর্শন পাওয়া যায় না। এই যুগটি সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। এই সময়টাতে বিশেষ কোনো সাহিত্যকর্ম আছে কিনা সেসব বিষয়েও আমাদের আলোচনা থাকবে। পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন। ইন্ট্রোতে আমরা যেমনটা বলছিলাম যে অন্ধকার যুগের সংজ্ঞা সম্পর্কে 1201 থেকে 1350 সাল, এই সময়টাতে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম পাওয়া যায় না, যে কারণে আমরা এটাকে অন্ধকার যুগ বলছি। কেন পাওয়া যায় না? কারণ হচ্ছে তুর্কি আক্রমণে বঙ্গীয় সমাজ এবং জনজীবন তখন বিপর্যস্ত ছিল। আমরা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির নাম জানি। তিনি তখন বাংলা দখল করে নেন এবং বলা হয় যে মুসলমানরা যখন বাংলা শাসন করা শুরু করে, সেই সময়টাতে মানুষ যে সাহিত্য রচনায় আত্মনিয়োগ করবে, এই সুযোগটা আসলে কম ছিল। তবে এটা নিয়ে বেশ কিছু বিতর্ক আছে। বিতর্কটা কি? যে সময় উল্লেখযোগ্য সাহিত্য চর্চার নিদর্শন নাই সত্য, তবে কিছু কিছু বই পাওয়া যায়, যেটিকে আমরা বলছি যে শূন্য পুরাণ, শেখ শুভোদয়া, এইরকম কিছু বই পাই আমরা। তো গোপাল হালদার বলছেন যে মানুষ এই সময় উল্লেখযোগ্য কিছু সৃষ্টি করার প্রেরণা পায়নি। মানে ওই সময়টাতে মানুষ যে লিখবে বা বাংলাদেশে যে শাসন চলছিল, তখন হয়তো লেখার মতো একটা অবস্থা ছিল না। শহীদুল্লাহ বলছে যে 1201 থেকে 1352, তিনি আরো একটু সময়টাকে এক্সপান্ড করে 2 বছর নিয়ে গেছেন। এই সময়টাতে আমরা নামে মাত্র সাহিত্য চর্চা দেখতে পাই। কি পাই? নামে মাত্র সাহিত্য চর্চা ছিল, তবে খুবই অল্প। তাহলে এই বিষয়ে আমাদের অভিমতটা আসলে কি হবে? আমাদের অভিমত হবে যে আমরা অন্ধকার যুগের অস্তিত্ব পুরোপুরি অস্বীকারও করতে পারবো না, আবার এটা যে সম্পূর্ণ অন্ধকার ছিল এটাও বলতে পারবো না। প্রাকৃত, অপভ্রংশ কিংবা অন্যান্য ভাষায় যেহেতু সাহিত্য চর্চা হয়েছে, তখন আমরা এটা বলতে পারি যে এটা সম্পূর্ণ অন্ধকার না। আবার এটাতে বাংলা ভাষার উল্লেখযোগ্য কোনো বই পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি অন্ধকার যুগ। আমরা এই পুরো আর্গুমেন্টটাকে তুলে ধরবো। আমাদের আনসার হবে ডিপ্লোম্যাটিক, অর্থাৎ আমরা বলবো যে অন্ধকার যুগ আছে, এটাকে আমরা অস্বীকার করছি না, আবার বলছি যে এটা পুরোপুরি অন্ধকার না। এখন অন্ধকার যুগে আমরা একটু আগে বললাম যে প্রাকৃত ভাষায়, অপভ্রংশ ভাষায় বেশ কিছু সাহিত্যকর্ম পাওয়া যায়। এই বইগুলো আসলে কি? প্রাকৃত পিঙ্গল নামে একটা বই পাই, লেখক হচ্ছে শ্রীহর্ষ। তবে কেউ কেউ বলেন যে পিঙ্গল নামে একজন রাইটার ছিলেন। যদি প্রাকৃত পিঙ্গলের কথা আসে, সেক্ষেত্রে হয়তো লেখক হিসেবে আমরা শ্রীহর্ষকে দিতে পারি, যদি অপশনে থাকে। প্রাকৃত ভাষায় রচিত গীতি কবিতার সংকলন হচ্ছে এই প্রাকৃত পিঙ্গল। এটি অন্ধকার যুগের সাহিত্য চর্চার একটা প্রমাণ। দ্বিতীয় আরেকটা আমরা বই পাই, যেটি হচ্ছে শূন্য পুরাণ। কার লেখা? রামাই পণ্ডিত নামে একজনের লেখা। এই বইটাকে বলা হচ্ছে যে এটা ধর্ম পূজার শাস্ত্র গ্রন্থ, এবং যে শব্দটা আসে যে এটা গদ্য পদ্য মিশ্রিত চম্পু কাব্য, মিক্সচার। তো বৌদ্ধ শূন্যবাদ এবং হিন্দু লৌকিক ধর্মের মিশ্রণ। এই শূন্য পুরাণ বইটা আসলে একবারে আমরা বৌদ্ধদের রচনাও বলতে পারি না চর্যাপদের মতো, আবার এটাতে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু লৌকিক ধর্মের একটা মিশ্রণ আছে। শূন্য পুরাণ বিশেষভাবে বলা হচ্ছে এটা হচ্ছে ধর্ম পূজার পদ্ধতি। কিসের? ধর্ম পূজার। এখানে আমরা শূন্যবাদ আর লৌকিক ধর্মের, হিন্দু লৌকিক ধর্মের মিশ্রণটাকে মনে রাখবো। আর এই গ্রন্থটা 51টা অধ্যায়ে বিভক্ত। এই কাব্যে শূন্যময় দেবতা, ধর্মীয় ঠাকুরের পূজা পদ্ধতির বর্ণনা আছে। কার পূজা প্রচার? শূন্যময় দেবতার। নিরঞ্জনের উষ্মা নামে একটি কবিতা এটির অন্তর্গত। এই নিরঞ্জনের উষ্মা সম্পর্কে বিভিন্ন সময় প্রশ্ন আসে, বানানটা একটু ভুল আছে, একটু আপনারা দেখে নেবেন। রচনাকাল হচ্ছে ত্রয়োদশ শতক। আমরা আরেকটা গ্রন্থ পাই শেখ শুভোদয় নামে, যেটির রচয়িতাকে হলায়ুদ মিশ্র। বলা হচ্ছে যে এটা সংস্কৃত গদ্য পদ্যে রচিত। এইটাও চম্পকাব্য। রাজা লক্ষণ সেন এবং শেখ জালালউদ্দিন তাবরেজির অলৌকিক কাহিনী অবলম্বনে এটি রচিত। দুইজনের নাম পেলাম, একটা রাজা লক্ষণ সেন, আরেকজনকে শেখ জালালউদ্দিন তাবরেজি, সুফি। তাদের অলৌকিক কাহিনী অবলম্বনে রচিত। কিন্তু এই রচনার একটা উদ্দেশ্য আছে। কার গৌরব ব্যাখ্যা করা? শেখের গৌরব। কার? শেখ জালালউদ্দিন তাবরেজির। বলা হচ্ছে যে এতে মুসলমান দরবেশের চরিত্র এবং আধ্যাত্ম শক্তির পরিচয় আছে। মানে মুসলমান দরবেশদের যে আধ্যাত্মিক শক্তি বা পাওয়ার আছে, সে বিষয়ে এটাতে বলা আছে। ডক্টর মোহাম্মদ এনামুল হকের মতে শেখ শুভোদয়া খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর একেবারে গোড়ার দিকের রচনা। এই গ্রন্থে মুসলমান শাসনের কামনা করা হয়েছে। এই যে জালালউদ্দিন তাবরেজির অনেক প্রশংসা করা হচ্ছে বইটাতে, এবং ফাইনালি তারা আসলে মুসলমান শাসকের কামনা করছে। এই সময়টাতে আমরা আরো পাই ডাক এবং খনার বচন। এই ডাক এবং খনার বচন অনেকেই লিখেছেন। খনাকে তো আমরা চিনি, এটাকে অজ্ঞাত বলার সুযোগ ওই অর্থে নাই, কারণ খনার এক্সিস্টেন্স আছে। তো এই যে লোকজ্ঞান এবং প্রবাদ
প্রবচন, এগুলোকে আমরা মৌখিক ঐতিহ্যের অংশ দেখছি, যে আগেরগুলো ছিল রিটেন ফরম্যাটে, আর এখানে মৌখিক ফরম্যাটে আমরা ডাকও খনার বচন পাচ্ছি। তাহলে একটু আগে আমরা যেমনটা বলছিলাম যে তুর্কি আক্রমণের ফলে জনজীবন বিপর্যস্ত হয়, সাহিত্য চর্চার পরিবেশ ছিল সীমিত, তবে শূন্য পুরাণ, শেখ শুভোদয়া, প্রাকৃত বেঙ্গল ডাক এবং খনার বচনের মতো কিছু মৌখিক সাহিত্য এবং এখানে কিছু প্রাকৃত ভাষায় এবং সংস্কৃত ভাষায়, অপভ্রংশ ভাষায় কিছু লেখা আমরা পাচ্ছি। এই সময় মানুষের যে সুখ দুঃখ ছিল না, গান গাথা যে ছিল না, এটা আমরা বলতে পারি না, বরং এগুলো ছিল এবং তারা এটা ভাষায় প্রকাশ করেছে। সাহিত্য নিদর্শনগুলোই মূলত এটির সাক্ষ্য দেয়। কোনগুলো? এই যে একটু আগে আমরা যে এই কয়েকটার কথা বললাম। তাহলে এই যে 1201 থেকে 1350 এটা অন্ধকার যুগ হিসেবে বিবেচিত, কিন্তু তারপরেও আমরা এই 1201টাকে অন্তর্ভুক্ত করছি কোন সময়ের মধ্যে? মধ্যযুগের মধ্যে অন্তর্ভুক্ত করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অন্য কোনো বিষয়ে ভিডিও লেকচার প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও লেকচারে।